আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা 2025 সালের নতুন শিক্ষাক্রম অনুসারে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয় এর প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে মূল অনুশীলনীর পূর্বে যে কাজগুলো আছে বা যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে নিব এবং পরবর্তীতে আমরা মূল অনুশীলনীতে চলে যাব। তো বেসিক থেকে শুরু করি। তো এই অধ্যায়টা পড়ার মাধ্যমে আমরা কি কি জানতে পারবে বা শিক্ষার্থীরা কি কি জানতে পারবে সেই জিনিসগুলো দেখে নেই। সংখ্যার বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে। 2 নাম্বার, উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে। 3 নাম্বার, সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনে সমস্যার সমাধান করতে পারবে। তারপর মূলদ ও অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারবে। সংখ্যা রেখার মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান দেখাতে পারবে। তাহলে সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান দেখাতে পারবে। তো প্রথমে আমরা দেখে নেব যে বর্গ ও বর্গমূল এই দুইটা জিনিস কি। তো তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটি একটি বর্গক্ষেত্র। চিত্রটি কিসের চিত্র? বর্গক্ষেত্র। এখন বর্গক্ষেত্রে একটা ধর্ম আছে বা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে বর্গক্ষেত্রে যে 4টা বাহু আছে, এই 4টা বাহু দৈর্ঘ্যের পরিমাণ প্রত্যেকটারই পরিমাণ সমান। অর্থাৎ আমি যদি এই দৈর্ঘ্যটাকে 1 সেন্টিমিটার ধরি, তাহলে এই দৈর্ঘ্যটারও পরিমাণ হবে 1 সেন্টিমিটার, এই দৈর্ঘ্যেরও পরিমাণ হবে 1 সেন্টিমিটার এবং এই দৈর্ঘ্যের পরিমাণও কি হবে 1 সেন্টিমিটার। অর্থাৎ বর্গক্ষেত্রের 4 বাহুর পরিমাণ সমান। তাহলে বর্গক্ষেত্র সমান আমরা কি লিখতে পারি? যদি 1 হয় তাহলে আমি যদি যোগ করি, তাহলে এই 1 যোগ করলাম, এই 1 যোগ করলাম, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 1 যোগ করব। তো এখন আমরা একটু চিন্তা করি। তো এই বর্গক্ষেত্র আমরা নির্ণয় করলাম। তো বর্গক্ষেত্রের আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? তো আমরা নর্মালি ক্ষেত্রফলের সূত্র যেটা জানি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এখন এই যে বর্গক্ষেত্র কিন্তু একটি ক্ষেত্র বা 4 বাহু যারা আছে তাকে আমরা আয়তক্ষেত্র বা যে কোনো একটা ক্ষেত্র ধরে নিলাম। তো এইখানে আমরা এই দৈর্ঘ্য কোনটা? এই অংশটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যকে আমরা ক ধরলাম বা 1 ধরলাম। আবার প্রস্থকেও আমরা ক ধরলাম বা 1 ধরলাম। কেন ক ধরলাম? কারণ যেহেতু প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান, এজন্য এইটাকে যদি আমি ক ধরি, এটার পরিমাণও ক হবে। অর্থাৎ দৈর্ঘ্যও ক হবে, প্রস্থও ক হবে। তাহলে এখানে দৈর্ঘ্যের পরিমাণ কি? ক বা 1, ক ধরলাম, গুণ প্রস্থ কি? প্রস্থ হচ্ছে আমার ক। এখন ক আর ক গুণ করলে কি হয়? ক স্কোয়ার। তোমরা যারা সূচকের নিয়ম পড়েছো তারা তোমরা জানো যে যদি বেস বা ভিত্তি একই রকম হয় তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। যেহেতু দুইটাই ক, একটা ক নিলাম, এইখানে 1 পাওয়ার ছিল, এইখানে 1 পাওয়ার ছিল, 1 আর 1 যোগ করে কত হলো? 2, ক স্কোয়ার। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি পেলাম? ক স্কোয়ার। তোমাদের এই কথাগুলো এখানে বলা আছে, ক্ষেত্রফল ক স্কোয়ার এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য ক। এখন এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই বর্গক্ষেত্রটা যদি তোমরা একটু খেয়াল করো, দেখবা যে এখানে 3টা করে মার্বেল সাজানো আছে। অর্থাৎ এই যে প্রস্থ বরাবর 3টা এবং এই দৈর্ঘ্য বরাবর 3টা, উভয় পক্ষে 3টা করে মার্বেল সাজানো আছে। এখন এই 3টা করে মার্বেল সাজানো আছে। এখন যদি আমি মোট মার্বেলের সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? একটু আগে লিখলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? আমরা ক স্কোয়ার পেয়েছি না? তাহলে ক এর পরিবর্তে আমরা কি লিখব? আমরা যদি দেখি যে এখানে দৈর্ঘ্য বরাবর, এটা প্রস্থ বরাবর আছে 3টা মার্বেল এবং দৈর্ঘ্য বরাবর কয়টা মার্বেল আছে? 3টা। তাহলে দৈর্ঘ্যে আছে 3টা, প্রস্থে আছে 3টা, সমান আমি কি লিখতে পারি? 3-এর উপর স্কোয়ার। দেখো উভয় একটা গুণের, এখানেও 3, এখানেও 3, এর পাওয়ার হিসাবে 1 আছে, এর পাওয়ার হিসাবে 1 আছে, তাই না? তাহলে সূচকের ক্ষেত্রে গুণের সময় যদি বেস বা ভিত্তি একই রকম হয়, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে বেস কি? 3, ভিত্তি কি? এই 1 আর 1 যোগ করলে 2, 3-এর উপর স্কোয়ার সমান কত? 9। আশা করি তোমরা এইটুকুও বুঝতে পারছো। তাহলে আমরা কিভাবে নির্ণয় করলাম? আমরা এইখানে এই বর্গক্ষেত্রের মধ্যে যে মার্বেলের সংখ্যা আছে সেটাও নির্ণয় করে ফেললাম। এই পর্যন্ত শেষ। তো এখন আমরা চিন্তা করো তোমরা, এখন আমরা এখানে পড়তেছি কি? বর্গ। তাহলে বর্গ জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখন বর্গমূল জিনিসটা কি? যে কোনো একটা সংখ্যার উপর যখন আমরা রুট করব, সেটা কিন্তু মূলত হচ্ছে বর্গমূল। যেমন 9 একটা সংখ্যা,
এর যদি আমি রুট করি এর উপর, তাহলে যে সংখ্যাটা আসবে 9-এর উপর রুট করলে কত আসে? 3 আসে। তাহলে 3 হচ্ছে কি 9-এর বর্গমূল। ওকে, এখানে দেখো প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা ও সারির সংখ্যা সমান, তাই চিত্রটি বর্গাকৃতি হয়েছে। ফলে 3 এর বর্গ 9। তাহলে এখানে 3 এর বর্গ 9, দেখো এখানে 3 দুইটা 3 করে 9 পেয়েছি, তাহলে 3 এর বর্গ হচ্ছে 9 এবং 9 এর বর্গমূল হচ্ছে 3। তো এখানে আরও সিম্পলি বোঝার জন্য আমরা যদি 3 এর উপর স্কোয়ার করি বা বর্গ করি তাহলে কত পাবো? 9। 4 এর উপর বর্গ করলে আমরা পাবো 16। তাহলে আমরা বলতে পারবো যে 4 এর বর্গ 16। 5 এর বর্গ কত? 5 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 25। তাহলে 5 এর বর্গ 25। তাহলে বর্গ জিনিসটা বুঝলাম। একইভাবে যদি বর্গমূল নির্ণয় করি তাহলে আমাকে উল্টা করে বলতে হবে যে 25 এর বর্গ হচ্ছে বর্গমূল হচ্ছে 5, 16 এর বর্গমূল হচ্ছে 4, 9 এর বর্গমূল হচ্ছে 3। বিষয়টা কিন্তু রিভার্স প্রক্রিয়া। এমন যখন আমি বর্গ বলবো তখন বলতে হবে যে 3 এর বর্গ 9, আর যখন বর্গমূল বলবো তখন বলতে হবে 9 এর বর্গমূল 3। তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এখন দেখো এখানে কোটেশনের মধ্যে একটা লাইন দেয়া আছে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই সংখ্যার বর্গ। তাহলে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে বলা হয় বর্গ। যেমন 2কে যদি 2 দ্বারা গুণ করি যে সংখ্যা পাবো সেটা হবে 2 এর বর্গ। তাহলে 2 দুগুণে 4, 2 এর বর্গ 4 এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। তাহলে কার বর্গমূল? এই যে 2 এর সংখ্যাটির গুণফল কত? 4, 4 এর বর্গমূল কত? 2। যে জিনিসটা আমরা একটু আগে দেখলাম, তাই না? এখন দেখো এইখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 4 সমান 2 গুণ 2, 2 এর উপর বর্গ। তাহলে 2 এর বর্গ কত? 4, আর 4 এর বর্গমূল কত? 2, 4 এর বর্গমূল 2। সো এগুলো সিম্পল জিনিস, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমরা প্রত্যেকটি অধ্যায় শেষে আমরা লাইভ ক্লাস নিব, একটি বা দুইটি। এই একটি বা দুইটি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের যার যা সমস্যা আছে তোমরা আমাকে জানাবা। আমি অবশ্যই এই লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। সো এই জন্য অবশ্যই তোমাদের লাইভ ক্লাসে জয়েন থাকতে হবে। লাইভ ক্লাস নেওয়ার পূর্বে আমি তোমাদের লাইভ ক্লাসের লিঙ্ক প্লাস সময় জানিয়ে দিব। এইখানে পূর্ণবর্গ সংখ্যা, এই জিনিসটা একটু দেখে নিই যে পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি। ওকে, তো এখানে তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ। টেবিলের এক পাশে দেওয়া আছে যে বর্গের বাহুর দৈর্ঘ্য, আর একটা আছে বর্গের ক্ষেত্রফল মিটার স্কোয়ার। ওকে, তো এখানে একটা বর্গ চিন্তা করো, এটা একটা বর্গ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যদি উচ্চতা নেই দৈর্ঘ্য প্রস্থ সমান। তো এখন এখানে একটা বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল, বা যদি আমরা শুধু বর্গ চিন্তা করি তাহলে এর বর্গ কি হবে? যে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1কে 1 দ্বারা গুণ করলে এর বর্গ পাওয়া যাবে, 2কে 2 দ্বারা গুণ করতে হবে, 3কে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1কে কি করতে হবে? 1 দ্বারা গুণ করলে আমরা এর বর্গের ক্ষেত্রফল বা বর্গ পাবো। 2কে 2 দ্বারা গুণ করতে হবে, 3কে 3 দ্বারা গুণ করতে হবে। গুণ করে আমরা কি 1 আর 1 গুণ করলে কত হয়? 1। এই জন্য 1-এর উপর স্কোয়ার দিলাম। কেন স্কোয়ার দিলাম? দেখো 1 গুণ 1 যখন করলাম তাহলে কোনো কিছুর উপর পাওয়ার নাই মানে 1 পাওয়ার আছে। সূচকের ক্ষেত্রে কি করতে হবে? যে একই ধরনের যদি সংখ্যা থাকে বা বেস থাকে, এখানে উভয় এতে 1 দেয়া আছে, এই জন্য আমরা একটা 1 নিব এবং পাওয়ারগুলো যোগ করে দেব, 1 যোগ 1, তাহলে 1 আর উপর হচ্ছে 2। আচ্ছা, 2 এর ক্ষেত্রে আমরা দেখি যখন 2 গুণ 2, বর্গের নিয়ম হচ্ছে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে এর পাওয়ার হিসাবে 1 আছে, তাহলে একটা 2 নিব, 1 যোগ 1, তাহলে 2 এর উপর 2 পাওয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো একটা এর ক্ষেত্রে এখানে 1 পাওয়ার আছে, এখানে 1 পাওয়ার আছে, তাহলে একটা নিলাম, পাওয়ার 2টা যোগ করে দিলে 1 আর 1 হয় 2। এখন এইখানে দেখো এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট। এখানে দেখো কি বলা আছে যে 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসাব করে প্রকাশ করা যায়। তাহলে এখন আমরা এই জিনিসটা কি বলা হয়েছে যে এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, 1, 4, 9, 25, এখানে 16 হইতো, 49, এই সংখ্যাগুলোকে অন্য সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়। কিভাবে বর্গ হিসাবে প্রকাশ করা যায় আমরা একটু দেখে নিই। যেমন 1কে কি করা হয়? 1-এর বর্গ, অর্থাৎ 1-এর উপর স্কোয়ার করলে কত হয়? 1-ই হয়, এজন্য 1কে কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা। এখন যদি আমি এখানে 4 লিখি, 4কে যদি আমি 2 গুণ 2, 2 দুগুণে 4, তাহলে 4 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এটা নির্ণয় করার আরও একটি সহজ নিয়ম আছে। তো এখন এখানে তোমরা দেখো যে
পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার আরেকটি সহজ পদ্ধতি আছে, তোমাদের আমি সহজ পদ্ধতিটা শেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে একটা সংখ্যা নিব, যে 25 নিলাম, এখানে যে 25 দেয়া আছে 25 নিলাম, 25কে আমরা রুট করব, রুট করে রুটের পর যদি যে সংখ্যাটা আসবে সেটা যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে তাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। যেমন 25কে রুট করলে কত আসে 5, কারণ 5 আর 5 গুণ করলে কত হয় 25। তাহলে 25কে রুট বা বর্গমূল করলে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে আমরা 25কে বলবো পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে যদি আমরা 9কে চিন্তা করি, এখানে 9কে যদি বর্গমূল করি বা রুট করি তাহলে 3 আসে, তাহলে এখানে কি হচ্ছে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তোমরা বুঝতে পারলা কিভাবে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হয়। এখন এখানে বলা আছে 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলবো? যে সকল সংখ্যাকে বর্গমূল বা রুট করার পরে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কাকে বলে? দেখো, স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n, যেটা 0 থেকে বড় হবে সবসময়, ওকে। আর এবং ধনাত্মক সংখ্যা হবে, যেমন 1 হবে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা যেটার মান 0 থেকে বড় হবে বা ধনাত্মক সংখ্যা হবে। এখানে একটা অঙ্ক দেয়া আছে, সেটা হচ্ছে যে 21 বর্গ 21 স্কোয়ার বা 441 একটি পূর্ণবর্গ সংখ্যা। জাস্ট এগুলো সেম কথা। এখানে একটা সূত্র দেয়া আছে, এই সূত্রগুলো নৈবেত্তিকে আসে, তো আমরা একটু দেখি নেই। এখানে বলা আছে যে সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা যায় তবে m বর্গ সংখ্যা, m সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তো এই জিনিসটা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের আমি বুঝাচ্ছি যে m কে ধরলাম হচ্ছে 4 আর এই স্বাভাবিক সংখ্যাকে ধরলাম হচ্ছে 2, তাহলে 2 এর বর্গ কি হবে? 2 এর বর্গ 2 এর উপর স্কোয়ার। কেন 2 এর উপর স্কোয়ার? বর্গ সংখ্যার নিয়ম হচ্ছে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 2 এর উপর স্কোয়ার। তাহলে n স্কোয়ার পরিবর্তে 2 এর স্কোয়ার আকারে প্রকাশ করা যায়। তাহলে 4কে আমরা কি করি? 4 সমান কি লিখতে পারি? 2 গুণ 2, 2 দুগুণে 4। আবার এটাকে কি লিখতে পারি? 2 এর উপর স্কোয়ার। তাহলে 4কে বা m কে n স্কোয়ার আকারে লেখা সম্ভব। এখানে তোমরা উদাহরণটা লক্ষ্য করো। তাহলে আমরা এই m কে কি বলবো? বর্গ সংখ্যা, বা এই 4কে বর্গ সংখ্যা বলবো, এবং এই m কে বা 4কে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। আমি যে কথাটা বলছিলাম যে রুট করতে হবে, এটা ওটা ছিল ইজিলি তোমরা বুঝতে পারবা, আর এটা একটু জটিল। সো তোমরা যেটা ভালো লাগে তোমরা সেটা ব্যবহার করবা। তারপর এখানে বলা আছে যে বর্গ সংখ্যার ধর্ম। এখন বর্গ সংখ্যার কিছু ধর্ম থাকে, সো আমরা ধর্মটা একটু দেখে নিই। এখানে তোমরা খেয়াল করো, তোমরা প্রথম এই যে 2টা কলাম আছে, 2টা কলাম খেয়াল করো। এই 1 এর বর্গ সংখ্যা কত? 1, 2 এর বর্গ সংখ্যা 4, 3 এর বর্গ সংখ্যা 9। কিভাবে হচ্ছে? 2 গুণ 2 4, 4 হচ্ছে। আবার 3 গুণ 3, 3 তিরিকে 9, 9 হচ্ছে। তাহলে এই 4 এর ক্ষেত্রে কি হবে? 2টা 4 গুণ হবে, 4 গুণ 4 কত হবে? 16। তাহলে এই ঘরে কত বসবে? 16। এই যে 5 এর ঘরে বর্গ সংখ্যা 25 হলো কিভাবে? 5 গুণ 5 গুণ করলে কত হয়? 25। তাহলে একইভাবে বাকি সংখ্যা ঘরগুলো আমরা পূরণ করি কিভাবে? 6, তাহলে 6 এর পূর্ণবর্গ সংখ্যা 36, 6 গুণ 6 36। তাহলে 7 গুণ 7, 7 7 49, 8 গুণ 8 64, 9 গুণ 9 81। অর্থাৎ যে সংখ্যাই থাকবে তার সেম সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে তার বর্গ সংখ্যা পাবো। 10 এর সাথে আমরা 10 গুণ করলে কত হবে? 100। তো তোমরা বুঝতে পারছো, যেমন এখানে 12 আর 12 গুণ করলে কত হয়? 144। এইভাবে তোমরা বাকিগুলো করে নিবা। যেমন 20 আর 20 গুণ করলে কত হয়? 400। এখানে 15 গুণ 15 করলে কত হবে? 225। তো আমরা এর পরের অঙ্কগুলো দেখব যে সারিভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। লক্ষ্য করি যে এ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6 এবং 9। কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7, 8 অঙ্ক নেই। তো এইখানে দেখো কিছু কাজ দেয়া আছে। কাজগুলোতে বলা আছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলে সংখ্যাগুলো বর্গমূল বা বর্গ সংখ্যা হবে কিনা। নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তারপরে দেয়া আছে যে হচ্ছে 5টি সংখ্যা লেখো যার একক স্থানে অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তো এই কাজটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখাবো। পরবর্তী ক্লাস হবে আগামীকাল। সো আগামীকাল তোমাদের আমি এই অঙ্কগুলোর সমাধান দেখাবো।
তো আজকে যে তোমাদের ক্লাসটা নেওয়া হলো পূর্ণবর্গ সংখ্যা, তারপর হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম, তারপরে হচ্ছে বর্গ ও বর্গমূল। তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবা। তোমাদের যাদের হচ্ছে বই পাওনি তারা তোমরা এনসিটিভি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। যদি ডাউনলোড করতে সমস্যা হয় আমি তোমাদের ভিডিও দিব কিভাবে ডাউনলোড করতে হয়, নিয়ে তোমরা পড়বা। এবং পরবর্তী ক্লাসে আমরা এই একক কাজ যে 4টি ছিল আমাদের, এই একক কাজ 4টি আমরা সমাধান করব, সরি একক কাজ 3টি আমরা সমাধান করব। তো তোমরা টেনশন করিও না, তোমাদের যে সমস্যা হবে অঙ্ক বুঝতে, আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর 2টা থেকে 3টা লাইভ ক্লাস নিব। এই লাইভ ক্লাসগুলোতে তোমরা তোমাদের সমস্যাগুলো বলবা। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাইভ ক্লাস হবে। তো তোমরা তোমাদের সমস্যাগুলো বলবা এবং সেই অঙ্কগুলো আমি আবার সমাধান করব লাইভের মাধ্যমে।